এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের বিশেষ খবরগুলি হলো: শিলচর নিয়ে দুয়াশা, করিমগঞ্জে হাফিজ রশিদের পক্ষেই মত এপিসিসির, দিল্লির ওয়ার রুমে আসাম কংগ্রেসের প্রার্থী বাছাই শুরু হয়েছে, শুক্রবার দলের স্ক্রিনিং কমিটির বৈঠকে পৌরোহিত্য করছেন চেয়ারম্যান রানা কেপি সিং এবং অন্য দুই সদস্য যথাক্রমে জয়বর্ধন সিং এবং ইভান ডিসুজা। প্রদেশ নেতাদের সঙ্গে তারা প্রার্থী তালিকা নিয়ে এক প্রস্ত বৈঠক করে তাদের মতামত গ্রহণ করেন। প্রদেশ নেতারা এই স্ক্রিনিং কমিটির কাছে নিজের প্রতিবেদন ইতিমধ্যেই দাখিল করেছেন বলে জানা গেছে। যেসব প্রদেশ নেতা এদিন স্ক্রিনিং কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারা হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা, 3 কার্যকরী সভাপতি রানা গোস্বামী, কমলাক্ষ দেব পুরকায়স্থ ও জাকির হোসেন শিকদার। তাছাড়াও বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া এবং উপদলপতি রকিবুল হোসেনও স্ক্রিনিং কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে তাদের নিজস্ব মতামত তুলে ধরেন। তাছাড়াও এই বৈঠকে আসামের দলের 3 সাংসদ যথাক্রমে গৌরব গগৈ, প্রদ্যুৎ বরদলৈ এবং আব্দুল খালেক নিজেদের মতামত স্ক্রিনিং কমিটির সামনে লিখিত আকারে পেশ করেছেন। এপিসিসি সূত্রে জানা গেছে, শিলচরের প্রার্থী নিয়ে এখনও দুয়াশা থাকলেও করিমগঞ্জে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষেই মতামত দিয়েছেন রাজ্য কমিটির প্রতিনিধিরা। তবে একটি সূত্রে জানা গেছে, শিলচরে সৌম্যকান্তি পুরকায়স্থকে প্রার্থী করার ব্যাপারে নিজের মত জানিয়েছেন কমলাক্ষ। সূত্রটির ইঙ্গিত, সৌম্যকান্তির পক্ষে রয়েছেন গৌরব, অন্যদিকে নৈরিতা শুক্লাকে প্রার্থী চাইছেন ভূপেন বোরা। লক্ষণীয়ভাবে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির এই বৈঠকে আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। বর্তমানে লুরিনজ্যোতি দিল্লিতে থাকলেও স্ক্রিনিং কমিটির বৈঠকে অংশগ্রহণ করেননি। ভূপেন বোরা সাংবাদিকদের একথা জানিয়ে বলেছেন, সম্ভবত লুরিনজ্যোতি গগৈর সঙ্গে এআইসিসি নেতারা আলাদাভাবে আলোচনায় মিলিত হবেন। ডিব্রুগড় কেন্দ্রটি কংগ্রেস আসাম জাতীয় পরিষদকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী ওই কেন্দ্র থেকে লুরিনজ্যোতি গগৈ নিজেই প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেন। এদিনের বৈঠক সম্পর্কে ভূপেন বোরা আরও জানিয়েছেন, এটা স্ক্রিনিং কমিটির প্রথম বৈঠক ছিল। ওই বৈঠকে লোকসভা কেন্দ্রভিত্তিক তালিকা নিয়ে প্রদেশ নেতারা তাদের নিজেদের বক্তব্য স্ক্রিনিং কমিটির সামনে তুলে ধরেছেন। অনেকেই এবার লিখিতভাবে প্রতিবেদনও পেশ করেছেন। আজ গভীর রাতে এই প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওই বৈঠকে দিল্লিতে উপস্থিত প্রদেশ কংগ্রেসের সব নেতাই সমবেতভাবে অংশগ্রহণ করে তাদের নিজস্ব বক্তব্য স্ক্রিনিং কমিটির সামনে তুলে ধরবেন। বৈঠকে অংশ নিয়ে সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, প্রার্থী বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করার আগে এআইসিসি নিজেরা সমীক্ষা করে ওই তালিকার সঙ্গে মিলিয়ে দেখা উচিত বলে তিনি পরামর্শ দেন। গৌরব আরও জানিয়েছেন, এআইসিসি নিজে থেকে সমীক্ষা করে তাহলে দল বেশি উপকৃত হবে বলে তিনি মনে করেন। নগাঁওর সাংসদ সাংবাদিকদের জানিয়েছেন, কংগ্রেসের প্রার্থী তালিকা বাছাই প্রক্রিয়া নিয়ে শাসক দল বিজেপি মিত্রজোট তীক্ষ্ণ নজর রেখে চলেছে। কারণ কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে বিজেপি তাদের তালিকা নিয়ে বৈঠকে বসবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তাছাড়াও কংগ্রেসের প্রার্থী তালিকার সঙ্গে বিজেপির কিসের স্বার্থ জড়িত হয়ে আছে সেই প্রশ্ন এদিন তুলেছেন গৌরব গগৈ। পরবর্তী খবর কি হলো, গাঁও চলো অভিযানে জেলায় বুটের যাত্রা শুরু বিজেপির। লোকসভা নির্বাচনে দলের টিকিট কে পাবেন এ নিয়ে চর্চায় না গিয়ে ভোটের মাইক্রো ম্যানেজমেন্টেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে কাছাড় বিজেপি। টিকিট পাওয়া নিয়ে শিলচর কংগ্রেসে যখন জেলা থেকে প্রদেশ হয়ে দিল্লি পর্যন্ত চলছে প্রার্থী প্রত্যাশী ও তাদের নেতাদের ব্যাপক দৌড়ঝাঁপ, ঠিক এই সময় প্রতিটি বুথের একটি করে ভোট কিভাবে দলের পক্ষে আনা যায় সেই কাজে বিজেপি কোমর কষে নেমে পড়েছে। লক্ষ্য একটাই, লোকসভা নির্বাচনে জেলার প্রতিটি বুথের 90%-রও বেশি ভোট পড়তে হবে বিজেপির ঝুলিতে। আর এই লক্ষ্য বাস্তবায়নেই জেলা জুড়ে শুরু হয়েছে বিজেপির গাঁও চলো অভিযান। এই অভিযানে বিজেপি কাছাড় জেলায় দলের প্রতিটি বুথকে টার্গেট করেছে। অভিনব এই কর্মসূচির বিশেষত্ব হল, বিজেপির মণ্ডল এবং মণ্ডল স্তরের উপরের দলীয় পদাধিকারী থেকে শুরু করে সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধির নির্ধারিত একজনকে অভিযান চলাকালীন ওই বুথে 24 ঘন্টা থেকে গোটা বুথ এলাকা ঘুরে দলের কাজ করতে হবে রাত্রি যাপনও। দলীয় পদাধিকারী ও সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, অভিযানে একটি বুথের অধীন প্রতিটি বাড়িতে গিয়ে জনসম্পর্ক স্থাপন করতে হবে প্রতিটি পরিবারের সঙ্গে। আগে থেকে তথ্য জোগাড় করে বুথের বাসিন্দাদের মধ্যে যারা বিজেপিকে হয়তো পছন্দ করেন না বা আগে ভোট দেননি, যেতে হবে তাদের বাড়িতেও।
জনসম্পর্কের এই ব্যতিক্রমী পদ্ধতি কাজে লাগিয়ে বিজেপি লোকসভা নির্বাচনে দলের ভোট আগেরবারের চেয়ে অন্তত 15 থেকে 20% বাড়াতে গ্রামে গ্রামে বুথে বুথে ঢুকে পড়েছে। গাঁও চলো অভিযান সফলভাবে বাস্তবায়িত করতে কাছাড় জেলার আহ্বায়ক করা হয়েছে জেলা কমিটির সম্পাদক পুলক দেবকে। সহ সংযোজকের দায়িত্ব দেওয়া হয়েছে সন্ধ্যা আচার্য ও পঙ্কজ রায়কে। জেলায় দলের 1551টি বুথে কারা যাবেন 24 ঘন্টা অর্থাৎ একদিনের জন্য। পুলক দেবরা সেই তালিকা বানিয়ে 23টি মণ্ডল অনুযায়ী বুথে বুথে পাঠাচ্ছেন পদাধিকারীদের। এদের নাম দেওয়া হয়েছে প্রবাসী কার্যকর্তা। এছাড়া বুথের স্থানীয় পদাধিকারীদের মধ্যে থেকে 2 জন করে সংযোজক ও সহ সংযোজক নিযুক্তি দেওয়া হয়েছে, যারা অন্য বুথ বা মণ্ডল থেকে আসা প্রবাসী কার্যকর্তাদের নিয়ে সারাদিন বুথে ঘোরাঘুরি করবেন। এর বাইরে প্রদেশ কমিটি থেকে কাছাড়ের প্রতিটি মণ্ডলে আরও 23 জন ইনচার্জকে নিযুক্তি দেওয়া হয়েছে। নির্ধারিত বুথে গিয়ে প্রবাসী কার্যকর্তারা বুথ কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে এলাকায় সভা করছেন, যাচ্ছেন এলাকার মন্দির মসজিদ গির্জায়। ওই বুথের সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা, নতুন ভোটার কতজন বেরিয়েছে, বিজেপিকে কতজন ভোট দেন, কারা দেন অন্য দলের ভোট, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব প্রভাবশালী ব্যক্তিত্বরা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, বিজেপি দলের আদর্শ ও বিজেপি সরকারের ভূমিকা নিয়ে তারা কি ভাবছেন, এই সব কিছুর উপর ডাটাবেস তৈরি করে বুথ মণ্ডল ও জেলা স্তরে রিপোর্ট পেশ করতে হচ্ছে। পুলক দেব জানান, প্রবাসী কার্যকর্তারা বুথ থেকে যে তথ্য সংগ্রহ করে যে লিখিত রিপোর্ট দেবেন, এ নিয়ে মণ্ডল ও জেলা স্তরে পর্যালোচনা বৈঠক করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। গাঁও চলো অভিযানে গিয়ে পদাধিকারীদের ওই এলাকার সাধারণ মানুষের বাড়িতেই থাকতে হচ্ছে। দলের নির্দেশেই তাদের এক বাড়িতে থাকার, অন্য আরেক বাড়িতে খাওয়ার ব্যবস্থা হয়েছে। কড়া নির্দেশ দিয়ে রাখা হয়েছে, টাকা খাওয়ার ক্ষেত্রে কোনো রকম বিলাসিতা চলবে না। বুথ সভাপতি ও সম্পাদক প্রবাসী কার্যকর্তাদের থাকা ও খাওয়ার জন্য বাড়ি ঠিক করে দিচ্ছেন। খাওয়ার মেনু হতে হবে একেবারে ঘরোয়া সাধারণ গুছের। পুলক দেব বলেছেন, এই কর্মসূচির মূল কথা হলো বিজেপি গোটা জেলার মানুষকেই তার সম্পর্কের আওতায় আনতে চায়। না হলে সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস পূর্ণতা পাবে না। মানুষের সঙ্গে একাত্ম হয়ে আগামী দিনে এমন পরিস্থিতি আমরা তৈরি করতে চাই যে গোটা কাছাড় জেলাটাই একটা বিজেপি পরিবার হয়ে উঠবে। বৃহস্পতি ও শুক্রবার গাঁও চলো অভিযান সফল হয়েছে বিজেপির তাপাং মণ্ডলে। সেখানে 104 নং বুথে তাপাং ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী অনুরাধা দেব বুথ অভিযান করেছেন। অপরদিকে কালাইনের পার্শ্ববর্তী বৈরবপুর এলাকায় প্রকাশ্যে গোহত্যা করে বিক্রি করার ঘটনায় শুক্রবার দিনভর তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোহত্যার অভিযোগে পুলিশ এক যুবককে আটক করলেও পরিস্থিতি এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত স্বাভাবিক হয়নি। জানা গেছে, বৈরবপুর 1299 নম্বর ময়নাগ্রাম এলপি স্কুলের পাশের এক বাড়িতে শুক্রবার সকালে একটি গরু মেরে প্রকাশ্যে মাংস বিক্রি করেছিল কিছু মানুষ। সকালে গ্রামীণ সড়ক দিয়ে চলাফেরা করা এলাকার হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালে ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দুপক্ষের মধ্যে চলা বিবাদের খবর পেয়ে কালাইন পুলিশ ছুটে এলেও তখন বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তারা জানান, প্রথমে কালাইন থানার এসআই বোমানী শইকিয়া ঘটনাস্থলে এলেও তিনি পরিস্থিতি সামাল দিতে পারেননি। ওই অফিসার অভিযুক্তদের বাড়িতে যাবার পরিবর্তে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিতে বেশি তৎপর হয়। এলাকাবাসী চরম উত্তেজিত হয়ে ওঠেন। জনগণের প্রশ্নের কোনো জবাব দিতে না পেরে একসময় ফিরে আসতে বাধ্য হন এসআই শইকিয়া। এদিকে পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে আজ করে মাঠে নামেন কালাইনের ওসি অভিজিৎ বড়ুয়া। তিনি ঘটনাস্থলে গিয়েই প্রথমে আটক করে নেন আহাদুদ্দিন নামের এক অভিযুক্তকে। এতে উত্তেজিত জনতার ক্ষোভের পারদ অর্ধেক কমে যায়। ওসি বড়ুয়া এলাকাবাসীকে আশ্বস্ত করেন, এই গোহত্যার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে পুলিশ আটক করবে। পরে এলাকার বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রকাশ্যে গোহত্যাকে কেন্দ্র করে কালাইন থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়। চরম এই নেক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপি সভাপতি সুব্রত চক্রবর্তী অতি সত্বর প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। গোহত্যার এই ঘটনাকে কেন্দ্র করে বৈরবপুর সলিমাবাদ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে বলে জানা গেছে। অপরদিকে মিনিবাস ও লরির ভয়াবহ সংঘর্ষে 30 জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে 10 জন যাত্রীর অবস্থা গুরুতর। আহত যাত্রীদের মধ্যে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে নিলামবাজার এলাকার নয়াগ্রামে 8 নং যাত্রী সড়কে। জানা গেছে, শুক্রবার দুপুর 2টা নাগাদ করিমগঞ্জ অভিমুখী একটি যাত্রী বোঝাই মিনিবাস নিলামবাজার এলাকার নয়াগ্রামে আসার পরই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, করিমগঞ্জ অভিমুখী যাত্রী বোঝাই মিনিবাসটি নয়াগ্রামে আসতেই সামনে থাকা পরপর 4টি লরি হঠাৎ ব্রেক কষে
হঠাৎ ব্রেক কষায় পেছনে থাকা মিনি বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে মিনি বাসটির সামনের দিকটা পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। চালক স্টিয়ারিং এর নিচে চাপা পড়ে গুরুতর জখম হন। পাশাপাশি সংঘর্ষের ফলে গাড়িতে থাকা প্রত্যেক যাত্রী জখম হয়েছেন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়ির ভেতর থেকে এক এক করে মোট 30 জন যাত্রীকে উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে পাঠিয়ে দেন। তবে গাড়ির ভেতরে চাপা পড়া অবস্থায় থাকা চালককে স্থানীয়রা উদ্ধার করলেও তার অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে। আহত যাত্রীদের মধ্যে বেশ কজন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হলেও বাকি যাত্রীরা নিলামবাজার হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিলামবাজার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মিনি বাস সহ মোট 4টি লরি বাজেয়াপ্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।